জীবনে চলার পথে কখনো পথ পথ না হয়ে হয়ে ওঠে গন্তব্য। এই পথ যেন ঠিক সেরকমই পথ। চলতে চলতে কখনোই মনে হবে না যে পথের শেষে রয়েছে গন্তব্য। এই পথ স্বয়ং যেন এক গন্তব্য। যাবেন নাকি আমার সাথে মিরিক হয়ে জোরপোখরি? তাহলে চলুন না একসাথে বেরিয়ে পড়ি পুরনোকে একটু নতুন করে জানতে, পুরনো স্থানগুলির পাশাপাশি নতুনকেও একটু দু চোখ ভরে দেখতে। চলুন যাই টিংলিং, মিরিক, গোপালধারা, সীমানা ভিউ পয়েন্ট হয়ে জোরপোখরি। ছোটবেলার দার্জিলিং নামটা শুনেই মনটা কেমন যেন আনন্দে লাফিয়ে উঠেছিল। তবে কারণটা ঠিক কেন তখন তা বুঝিনি। আসলে দার্জিলিং এর সাথে বাঙালির মনের টান বরাবর। তা সে আপনি যতই উত্তরাখণ্ড ঘুরুন বা হিমাচল, দার্জিলিং না গেলে জীবনটাই যেন বৃথা। তাই বন্ধুর সাথে দার্জিলিং মেলে চেপে নেমেই পড়লাম নিউ জলপাইগুড়ি। তবে না, গন্তব্য ঠিক দার্জিলিং নয়, যাব দার্জিলিং এর আশপাশের কিছু স্থান। দার্জিলিং এর সাথে উত্তরাখণ্ড বা হিমাচলের পার্থক্য কি জানেন তো? পথ চলতে চলতে ওখানে এত ঘন ঘন টয় ট্রেন আপনাকে ডাকবে না। যদি আপনি কার্শিয়াং এর পথ ধরেন তাহলে টয় ট্রেনের পথ হবে আপনার প্রতিবেশী। এছাড়া আরো যে পার্থক্য আছে উত্তরাখণ্ড বা হিমাচলের সাথে, তা হলো তরাইয়ের বনভূমি ও চা বাগান। চা বাগান যেন উত্তরবঙ্গকে উত্তর ভারতের পাহাড় থেকে এক আলাদা রূপ প্রদান করেছে। তবে আমাদের রাস্তায় চা বাগান আমাদের হাতছানি দিলেও টয় ট্রেন কিন্তু দূরস্থ। কারণ আর কিছুই নয়, আসলে আমরা চলেছি মিরিক হয়ে জোরপোখরির পথে। রাত্রিবাস জোরপোখরিতেই। দার্জিলিং আসতে এই রাস্তাটিকে আমি এত কেন প্রেফার করি জানেন? আসলে এই রাস্তার যে ভ্যারাইটি আর চা বাগানের যে রূপ আপনাকে দেখাবে, তার সাথে কারুর তুলনাই যেন চলে না। আর শুধু চা বাগান, তরাইয়ের বনভূমি, নদী, আর ওই যে দূরে দাঁড়িয়ে থাকা হিমালয়, দেখুন যেন হাতছানি দিয়ে আপনাকে ডাকছে, তাই না? আরে পথ চলতে চলতে যে পৌঁছে গেলাম মহানন্দা নদীর উপরে। পাহাড়ি নদী শুধুই দেখবো? হতেই পারে না। চলুন নামা যাক নদীবক্ষে। এই যে নদীর সবুজ জলধারা আপনি দেখছেন, এটাই যদি আপনি হিমাচল বা উত্তরাখণ্ডে দেখতে যেতেন তাহলে কত খরচ হতো আপনার জানেন? কমপক্ষে দ্বিগুণ। তাই হাতের কাছেই যখন এত সুন্দর স্থান আছে, তাহলে সানন্দে কেন উপভোগ করব না? 15-20 মিনিট নদীর ধারে কাটিয়ে আবার যাত্রা শুরু মিরিকের দিকে। এই দেখো, বলাই হলো না এখনো যে কাদের সাথে চলেছি আমরা, মানে ট্যুর অপারেটরের কথা বলছি আমি। এবার আমাদের ট্যুর প্ল্যান, হোমস্টে বুকিং, গাড়ি, 3.5 বেলার খাওয়া দাওয়া সমস্ত কিছুরই আয়োজন করেছে মধ্যমগ্রামের ট্রাভেল এটার্নিয়া। দার্জিলিং তথা উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার এক আদর্শ মাধ্যম ও বিশ্বস্ত প্রতিষ্ঠান এই ট্রাভেল এটার্নিয়া। কোথায় কোথায় এনারা ট্যুর অপারেট করে থাকেন বা এনাদের কন্ট্যাক্ট
সবই আমি দিয়ে দেবো স্ক্রিন, পিন কমেন্ট ও ডেসক্রিপশন বক্সে। আর এবার আমাদের ট্যুর প্ল্যানের ডিটেলস, মানে কোথায় কোথায় থেকেছি আর খরচই বা কত হয়েছে, তার একটা ডিটেলস আপনি পেয়ে যাবেন ভিডিওর শেষ অধ্যায়ে। যাই হোক, আমার মতে দার্জিলিং এর সেরা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। কেন জানেন? কারণ পথের সৌন্দর্য ও এই যে এখন যেখানে পৌঁছালাম আমরা, মানে টিংলিং ভিউ পয়েন্টের মতো গন্তব্যের জন্য। যতবারই আমি দার্জিলিং এসেছি, এই টিংলিং ভিউ পয়েন্ট আমার মন কেড়েছে। মন কেড়েছে পাহাড়ের গঠন ও তার গায়ে চা বাগিচার কারণে। তাই দার্জিলিং এলে এই পথ কখনোই মিস করবেন না। তবে ওঠার থেকে নামার সময় এই পথ বেশি ভালো লেগেছিল 2019 সালে। তবে পরিষ্কার আকাশই হোক বা মেঘ ভরা দিন, টিংলিং ভিউ পয়েন্ট যেন ঘন্টাখানেক কাটানোর জন্য আদর্শ স্থান। টিংলিং ভিউ পয়েন্টে ঘুরে এবার আমরা রওনা দিয়েছি আমাদের পরের গন্তব্য মিরিকের উদ্দেশ্যে। আমাদের ট্যুর অপারেটর ট্রাভেল এটার্নিয়ার কিন্তু উত্তরবঙ্গে বিভিন্ন স্থানে এরকম হোমস্টে আছে। প্রতিদিন খাওয়া ও থাকা নিয়ে মাথাপিছু 1250 টাকা থেকে 1500 টাকার মধ্যে যে স্থানগুলিতে এদের হোমস্টে আছে, তার মধ্যে আমার পছন্দ তাকদা, দাওয়াইপানি, জোরপোখরি ও সিটং। এছাড়া কালিম্পং এর কাছে অফবিটের মধ্যে রয়েছে ছিবো নামের ছোট্ট গ্রাম, রয়েছে ফিককেলে গাঁওয়ের মতো স্থানে হোমস্টে। প্রতিটি স্থানের রূপ অন্য স্থান থেকে কিন্তু একদম আলাদা। যাই হোক, এই অসাধারণ সুন্দর পথের চতুর্থবার সাক্ষী হয়ে আমি এসে পৌঁছালাম মিরিকে। 2000 সালের মিরিক আর হালের মিরিকের মধ্যে কিন্তু আকাশ আর পাতাল তফাত। নেই সেই প্রাকৃতিক সৌন্দর্য, সবই কেমন যেন একটা কৃত্রিম। আপনি জানেন কি, এই যে মিরিকের এই লেকে এত এত লোকের সমাগম হয়, তার আসল নাম কি? এর আসল নামটি খুবই সুন্দর, সুমেন্দুলে। এর চারপাশের দোকানপাট, পাইন গাছের জঙ্গল ও লেকে বোটিং এর স্বাদ পেতে বারে বারে টুরিস্টরা ছুটে আসেন এখানে। ও এই দেখো, ভুলেই গেছি হর্স রাইডিং এর কথা বলতে। পাইন গাছের জঙ্গলের মধ্য দিয়ে হর্স রাইডিং ভ্রমণ অভিজ্ঞতাকে এক অন্য মাত্রা দেয়। লেকের অন্য পার ধরে পাইন গাছের সারির মধ্য দিয়ে হেঁটে ও সিঁড়ি ভেঙে পৌঁছাতে হবে পাহাড়ের মাথায় তৈরি মন্দির গুচ্ছের আশ্রয়স্থলে। বিভিন্ন গাছ, এমনকি পাহাড়ের মাথার বাঁশ ঝাড় আপনাকে মুগ্ধ করার জন্য যথেষ্ট। সাথে উপরি পাওনা পাহাড়ের নিস্তব্ধতা। মন্দির দেখে লেকের পাড় ধরে রওনা দেব গাড়ির স্ট্যান্ডে পৌঁছানোর জন্য। আচ্ছা, আপনাদের কারোর নৈনিতাল ঘোরার অভিজ্ঞতা আছে নাকি? থাকলে তার অভিজ্ঞতা জানাতে পারেন কমেন্ট বক্সে। সেই পাইনের বনভূমির মধ্য দিয়ে লেকের ধার ধরে এগিয়ে চলেছি আমরা। এখানে এসে প্রত্যেকবারই খোঁজার চেষ্টা করি সেই প্রথমবার দার্জিলিং আসার আনন্দ। কিন্তু প্রথমবার তো প্রথমবারই হয়, তাই না? সুন্দরকে প্রথমবার দেখার, অজানাকে প্রথমবার জানার যে আনন্দ, তা কি বারবার মানুষ পেতে পারে? যাই হোক, মিরিক থেকে গাড়ি হাঁকিয়ে দিলাম জোরপোখরির উদ্দেশ্যে। রাস্তার এই মোড়ে এসে মনে পড়ে যাচ্ছিল প্রথমবার সেই দাদা বৌদির হোটেলে দুপুরের লাঞ্চ করার অভিজ্ঞতার কথা। মিরিক থেকে দার্জিলিং পৌঁছাবার এই রাস্তায় যেটি সব থেকে সুন্দর দৃশ্য, তা হলো রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পাইন গাছ আর পাহাড়ের ঢালে বেছানো সবুজ চা বাগিচা। এই দুইয়ের কম্বিনেশন এই রাস্তাকে যেন এক অন্য মাত্রা দেয়। ব্যস্ত জীবনের সমস্ত চিন্তা, সমস্ত দুঃখ যেন এক লহমায় চুটকির মতো উবে যায়। এই রাস্তা ধরে দার্জিলিং চললে এর প্রেমে পড়তে আপনি কিন্তু বাধ্য। আর আমার অবস্থাও হয়তো তাই। সেই জন্যই দার্জিলিং এলে বারবার ছুটে আসি এই রাস্তায়। দুপুরের তাজা রোদে পাইন সারির মধ্য দিয়ে রাস্তা আর পাহাড়ের ঢালের চা বাগান মনকে মুগ্ধ করেছিল। জানেন তো,
বিখ্যাত চা কোম্পানিগুলির মধ্যে একটি গুডরিক, যার চা বাগিচা রয়েছে সারা উত্তরবঙ্গ জুড়ে। তা সে আপনি দার্জিলিংই যান বা জলপাইগুড়ি, গুডরিকের চা বাগান সর্বত্র, আর এর স্বাদ ও গন্ধ দুটিই অতুলনীয়। গুডরিকের এই চা বাগিচাগুলির মধ্যে একটি হল গোপালধারা টি এস্টেট। এই গোপালধারা টি এস্টেটের একটি অদ্ভুত বৈশিষ্ট্য আছে। অনেকেই হয়তো জানেন না যে গোপালধারার রাস্তার একদিক ইন্ডিয়া ও অপর দিক নেপাল। ইন্ডিয়ার সাইডে রয়েছে চা বাগিচা, তো নেপালের সাইডে রয়েছে চায়ের দোকানগুলি। যাই হোক, গোপালধারা টি এস্টেটে প্রবেশ করতে চান? ফি কিন্তু মাত্র 20 টাকা মাথা পিছু। এই 20 টাকা দিয়ে প্রবেশ করে যান এই চা বাগিচাতে। লক্ষ্য করতে পারছেন কি পাহাড়ের অদ্ভুত বৈশিষ্ট্য? পারছেন না তো? দেখুন, পাহাড়গুলি কেমন যেন এক একটি ছোট টিলার মতো দেখতে, আর তার গায়ে ছড়ানো সবুজ চায়ের ক্ষেত দেখতে অদ্ভুত। প্রকৃতিও কতই না অদ্ভুত, কি না কি রূপ দেখিয়ে বেড়ায় মানুষকে। কখনো সবুজ জঙ্গলে ভরা পাহাড়, তো কখনো চা বাগিচায় ভরা সবুজ ক্ষেত, আবার কখনো স্পিতি বা লাদাখের মতো নগ্ন পার্বত্য মরুভূমি। এই তো বিগত কয়েকটি ভিডিওতেই দেখেছি পর্বতের সেই নগ্ন রূপ। যারা স্পিতির সেই ভিডিও দেখেননি, তারা আই বাটন বা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে উপভোগ করুন নাকো, টাবো বা কাজার সেই অপূর্ব ভূপ্রকৃতি। যাই হোক, গোপালধারা টি এস্টেট দর্শন সমাপ্ত করে আমরা এগিয়ে যাব পশুপতি ফটকের দিকে। তবে না, পশুপতি ফটক থেকে আমরা নেপালে প্রবেশ করিনি। যারা নেপালে প্রবেশ করতে চান তারা অবশ্যই সাথে আনুন ভোটার আই কার্ড। পশুপতি ফটক থেকে আপনি পৌঁছাতে পারেন নেপালের পশুপতি মার্কেট। ইচ্ছা করলে কেনাকাটিও করতে পারেন পশুপতি মার্কেটে, কাটাতে পারেন একটা গোটা দিন। সে না হয় অন্য গল্প। আর আমাদের আজকের গন্তব্য জোরপোখরিও তো আমাদের কাছেই হাতছানি দিয়ে ডাকছে। আর ট্রাভেল এটানিয়া থেকে ফোনও এসে গেল, আসুন জোরপোখরি 3:30-র মধ্যে লাঞ্চ করবেন না? তবে তার গল্প করব আমার নেক্সট এপিসোডে। দার্জিলিং পর্বের এই ভিডিও আজকের মতো এ পর্যন্তই। তাহলে দেখা হবে জোরপোখরিতে। ভিডিও ভালো লাগলে একে লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে। কোনো প্রশ্ন বা বক্তব্য থাকলে কমেন্ট করে জানান। ও হ্যাঁ, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে খুব ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ।